আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রফিকুদ্দৌলা গাজী ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলের ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আজকে আমরা রাজশাহী বোর্ড 2023 বোর্ড কোশ্চেন নাম্বার 2 আমরা আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে আমি কোশ্চেনটা শো করি। তো কোশ্চেনটা শো করাম। 2 নম্বরে ছিল আমাদের আর্থিক অবস্থা বিবরণী। তো কোশ্চেনটা আমরা পড়ি। 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে আরিবা ট্রেডার্সের র রূপ নগদ, প্রাপ্য হিসাব, মজুত পণ্য, অফিস সরঞ্জাম, সরঞ্জাম, পুঞ্জীভূত অবচয় সরঞ্জাম, 10% নোট, প্রদেয় হিসাব, আরিবা মূলধন, আরিবা উত্তোলন, বিক্রয় আয়, বিক্রয় ফেরত ও ভাতা, ক্রয়, বেতন, 10 মাস, 2 মাসের বকেয়া রয়েছে, মেরামত খরচ, ভাড়া খরচ। এই ইনফরমেশন কি দেওয়া আছে? আমার র মিলে দেওয়া আছে। এখন আমরা সমন্বয়গুলো পড়ি। সমন্বয়গুলো কি দেওয়া আছে? সমন্বয় একে বলছে সমাপ্তি মজুত পণ্য অর্থাৎ সমাপরিমত পণ্য বাজার মূল্যে দেওয়া আছে 55,000 টাকা, মূল্যায়ন করা হয়েছে 55,000 টাকা, বাজার মূল্য দেওয়া আছে কত? 62,000 টাকা। তো আমরা জানি সমাপরিমত পণ্যের ক্ষেত্রে বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেটা কম কি করতে হইব? ধরতে হইব। তো আমরা এখানে অঙ্কের মধ্যে 55,000 টাকা কি করবো? হিসাবভুক্ত করবো। এবং নোট দিতে পারি আমরা সমাপরিমত পণ্য ক্রয় মূল্য হিসাব বিজ্ঞানের রক্ষণশীল নীতি অনুসারে সমাপরিমত পণ্য বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেটি কম সেটি ধরতে হবে। এবং সরঞ্জামের ওপর ক্রমহ্রাসমানের পদ্ধতিতে 10% হারে অবচয় ধরতে হবে। অবচয় ধরার কথা বলছে, এটা ধরবো আমরা। 31 ডিসেম্বর তারিখে গণনা করে দেখা যায় 1800 টাকা কি আছে? সাপ্লাইস মজুদ আছে। তার মানে মজুদ যদি থাকে তো কতটুকু খরচ হয়েছে ওটা দেখাতে দেবো। এটা আমরা সাপ্লাইস থেকে বাদ দেবো। অব্যবহৃত মজুদ এবং আর্থিক অবস্থা বিবরণী চলতি সম্পদের আন্ডারে দেখাবো। অব্যবহৃত সাপ্লাইস 1800 টাকা। প্রদেয় নোটের সম্পূর্ণ বছরের সুদ বকেয়া রয়েছে। আমাদের প্রদেয় নোট যে দেওয়া আছে আমরা দেখি প্রদেয় নোট কি দেওয়া আছে। প্রদেয় নোট দেওয়া আছে 10% হারে। আমার প্রদেয় নোট দেওয়া আছে 40,000 টাকা। 40,000 টাকা 4%। আমরা কি করুন? প্রদেয় নোট আমরা কি করুন? প্রদেয় নোটের সুদ আমরা দেখামু বিশদ আয় বিবরণীতে এবং আর্থিক অবস্থা বিবরণীতে। সম্পত্তি না, এটা আমরা দায় পাশে দেখামু। চলতি দায়ের আন্ডারে বকেয়া প্রদেয় সুদ। তো অঙ্কটা আমরা সলিউশনে চলে যাই। আহ সলিউশনে চলে যাই। সলিউশনে চলে গেলে আইটেম গুলো আমাদের ক্লিয়ার হইব। হুম ক নম্বর আমার রিকমেন্ডে চাওয়া হয়েছে। তো আমরা কোশ্চেনটা দেখি নিজের বই থেকে। সরঞ্জামের অবচয় নির্ণয় করে, অর্থাৎ সরঞ্জামের অবচয় নির্ণয় করতে বলছে। তো আমরা অঙ্কটা একটু যেই যেহেতু ক্রমহ্রাসমানের পদ্ধতিতে সরঞ্জাম এর অবচয় নির্ণয় করতে বলছে,
তো আমরা একটু বুঝি এখানে। ক্রমহ্রাসমান পদ্ধতিতে অপচয় ধার্য করার নিয়ম হইল গিয়া প্রত্যেক বছরের অপচয় বাদ দেওয়ার পর যে ব্যালেন্সটা থাকবো ওই ব্যালেন্সের উপর কি করতে হবে আমার আহ অবচয় ধার্য করতে হইব। এখানে আমি দেখতেছি আমার অফিস সরঞ্জাম দেওয়া আছে এখানে 1,85,000 টাকা সরঞ্জাম, এবং পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে আমার কত, 22,000 টাকা। তো 1,85,000 টাকা থেকে আমরা কি করুম, 22,000 টাকা বাদ দিয়ে যে ব্যালেন্স থাকবো ওই ব্যালেন্সের উপর কি করতে হবে আমার অবচয় ধার্য হবে। যেহেতু বলছি কি এখানে ক্রমহ্রাসমান পদ্ধতিতে কি করো, অবচয় ধার্য করো। ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করার নিয়ম হলে গা প্রত্যেক বছরে যে অবচয় থাকবো তো এই অবচয়টা সম্পত্তির ক্রয় মূল্য থেকে কি করতে হইব, বাদ দিতে হবে। বাদ দেওয়া তারপর আমরা কি করবো ওই সম্পত্তির উপর অবচয় ধার্য করবো। তো আমরা লিখতেছি এখানে সরঞ্জামের অবচয়, হুম, সরঞ্জামের অবচয় সমান সমান 1,85,000 বিয়োগ 22,000 গুণ 10%। ক্যালকুলেশন করলে আমার এখানে আসে সরঞ্জামের অবচয় 16,000, হ্যাঁ 300 টাকা আসে আমার সরঞ্জামের অবচয়। ওকে, এখন আমি চলে যেতেছি আমার দ্বিতীয় রিকোয়ারমেন্টে বলছে বিশদ আয় বিবরণী তৈরি করো। তো আমরা বিশদ আয় বিবরণী তৈরি করার জন্য ঘর কেটে ফেলাই। আমরা একটা পেজ নেই, এখান থেকে শুরু করতে, এখান থেকে শুরু না করলে বেটার। বিবরণ, টাকা, টাকা, টাকা। প্রতিষ্ঠান নাম আরিবা ট্রেডার্স। আরিবা ট্রেডার্স বিশ্বদায়
সমাপ্ত বছরের জন্য। তো আমরা জানি বিশদ আয় ব্যয় বিবরণী তৈরি করার জন্য প্রথমে আমার কি করতে হইব, বিক্রয় আয় বের করতে হইব। তো প্রথমে আমরা লিখি বিক্রয় আয়। বিক্রয় আয়, তো আমরা লিখি বিক্রয় আয়। বিক্রয় আয় বের করতে হবে আমাদের। তো আমরা লিখি বিক্রয় আয়। হুম, বিক্রয় আয় অথবা বিক্রয় আমাদের ছিল, আয় দরকার নাই, বিক্রয় দ্বারা আয় বোঝায়। বিক্রয় আমাদের ছিল 6,87,500 টাকা ছিল আমার বিক্রয় আয়। এবং এর সাথে একটা আইটেমই ছিল আমার বাদ যাব, বাদ ফেরত। বাদ কোশ্চেনের মধ্যে উল্লেখ করা আছে বিক্রয় ফেরত ভাতা। বিক্রয় ফেরত ও ভাতা। আমার কোশ্চেনে বিক্রয় ফেরত এবং ভাতা দেওয়া আছে কত? 8,000 টাকা কি দেওয়া আছে? বিক্রয় ফেরত ও ভাতা। তো বিয়োগ করলে আমার এখানে রেজাল্ট আসতেছে 6,79,500 টাকা আসতেছে আমার কি নিট বিক্রয়। এইখান থেকে আমরা বাদ দেবো বাদ বিক্রিত পণ্যর ব্যয়। বাদ বাদ বিক্রিত পণ্যর হুম, বাদ বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেবো আমি। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার প্রথম স্টেপ হইলো, প্রথম আমরা লিখতে হইব প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য, তো প্রথম আমরা লিখতেছি প্রারম্ভিক। হুম, প্রারম্ভিক মজুত পণ্য। কোশ্চেন আমার প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে ডেবিট দিকে 42,000 টাকা দেওয়া আছে কি। প্রারম্ভিক মজুত পণ্য আমার কত দেওয়া আছে? 42,000 টাকা। এরপর আমার দেওয়া আছে ক্রয়। হুম, ক্রয় দেওয়া আছে। একটু ওয়েট করে আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে নিই। হুম, কোশ্চেনের মধ্যে ক্রয়ের সাথে কোনো যোগ বিয়োগ নাই। তা আমরা সরাসরি প্রারম্ভিক মজুদের সাথে ক্রয়টা আমরা যোগ দিয়ে দিই। এখানে একটু যোগ লিখে দিই, আমাদের বেটার হইব, বুঝতে সুবিধা হইব। যোগ, যোগ হলে কি ক্রয়। হুম, কোশ্চেনের মধ্যে আমার ক্রয় দেওয়া আছে। কোশ্চেনের মধ্যে ক্রয় দেওয়া আছে 4,97,100 টাকা। তা আমরা লিখি 4,97,100 টাকা। এটা আমরা যোগ করি। যোগ করলে আমার এখানে যোগফল আসতেছে 5,39,100 টাকা। এইখান থেকে আমরা বাধ্যমুখী সমাপনী উৎপন্ন বাদ সমাপনী সমাপনী মজুদ পণ্য। আমার সমাপনী উৎপন্ন এখানে দেওয়া আছে সমন্বয়ে দুইটা দেওয়া আছে। দুইটা কি কি দেওয়া আছে সমন্বয়ে বলছে? এক নম্বরে আমরা একটু পড়ি। আহ সমাপ্তি মজুদ মূল্যায়ন করা হয়েছে 55,000 টাকা, যার বাজার মূল্য কত? 62,000 টাকা। তো আমরা জানি হিসাব বিজ্ঞানের রক্ষণশীল নীতি অনুসারে সমাপনী উৎপন্ন বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেটা কম সেটা ধরতে হইব। তো 55,000 টাকা হইলো কি আমার কমটা। তো এখানে আমরা কি করুন, বাদ দেবো 55,000 টাকা। হম, 55,000 টাকা যদি বাদ দেই, বাদ দিলে আমার ব্যালেন্স আসে 4,84,100 টাকা আমার কি ব্যালেন্স আসে। তো নিট বিক্রয় যেটা আমরা বেরোইছে
79,500 থেকে যদি আমরা 4,84,100 টাকা বাদ দেই, আমার এখানে আছে 1,95,400 টাকা। এটা আমার আছে কি মোট লাভ। এটা আমার কি আছে মোট লাভ। ওকে, মোট লাভ। এখন আমরা নেক্সট স্টেপে চলে যাই। মোট লাভটা আমরা এখানে লিখি 1,95,400। উপরের কথাগুলো আমরা লিখে দিই। বিবরণ টাকা টাকা টাকা, এদিকে আমার মোট লাভ। মোট লাভ, ওকে। তো আমরা জানি মোট লাভের সাথে, আমরা জানি মোট লাভ থেকে আমরা কি করব, পরিচালন ব্যয় বাদ দিলে আমার কি বেড়ে যাব, আহ নিট মুনাফা বেড়াইবো। ওর পর আমরা কি পরিচালন মুনাফা বেড়াইবো। পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় ব্যয় যোগ বিয়োগ করার পর আমার বেড়াবো কি নিট মুনাফা। তো আমরা এখানে বাদ দেই, বাদ বাদ পরিচালন ব্যয়, পরিচালন ব্যয় অথবা বাণিজ্যিক ব্যয় আমরা লিখতে পারি। ওকে, পরিচালন বা বাণিজ্যিক ব্যয়ের ক্ষেত্রে আমরা প্রথম যে আইটেমটাতে শুরু করুন ওটা হলো বেতন। তো আমরা লিখতেছি প্রথম বেতন। অঙ্কের মধ্যে আমার বেতন দেওয়া আছে, হ্যাঁ বেতন দেওয়া আছে 40,000 টাকা কি দেওয়া আছে আমার বেতন। এবং বেতন সম্পর্কে বলা হয়েছে বেতন 10 মাসের দেওয়া হয়েছে, তার মানে 10 মাসের দেওয়া হয়েছে 40,000 টাকা। এখানে আমার বকেয়া বেতন বাড়ি করতে হইব। এখানে আমরা দেখাই দিতে পারি 40,000 ভাগ 10 গুণ 2 সমান সমান কত, এখানে আসে আমার 8,000 টাকা। এই 8,000 টাকা কি আমার বকেয়া বেতন। ওকে, যোগ করি, যোগ করলে আমার এখানে আসে 48,000 টাকা। এরপর আমরা লিখি মেরামত খরচ। পরিচালন খরচের মধ্যে আরেকটা হইল গিয়া মেরামত খরচ। ওকে, মেরামত খরচ আমার দেওয়া আছে অঙ্কের মধ্যে 34,000 টাকা। মেরামত খরচ আমার অঙ্কের মধ্যে দেওয়া আছে কত, 34,000 টাকা ডেবিট পাশে শেষের দিকের 2 নম্বর আইটেমটা 34,000 টাকা। এরপর আমার আছে সাপ্লাইজ খরচ। সাপ্লাইজ খরচ, সাপ্লাইজ খরচ উম, এখানে সাপ্লাইজ খরচ দিচ্ছে হলো গিয়া আমরা একটু উপর থেকে দেখে আসি সাপ্লাইজ কত দেওয়া ছিল। অফিস সাপ্লাইজ দেওয়া ছিল 6,200 টাকা। ওকে, তো অফিস সাপ্লাই ছিল 6,200 টাকা। সমন্বয় বলা হয়েছে অব্যবহৃত অফিস সাপ্লাইজ কত, 1,800 টাকা। তো 6,200 বিয়োগ 1,800 যদি আমি বিয়োগ দেই, তো আমার এখানে 4,400 টাকা। এই জিনিসটা আমরা এইভাবে দেখাবো। এই জিনিসটা এইভাবে দেখাবো, সাপ্লাইজ 6,200 বাদ অব্যবহৃত। অব্যবহৃত, অব্যবহৃত সাপ্লাইজ কত ছিল, সমন্বয় সমন্বয় ছিল 1,800 টাকা। তো 6,200 থেকে 1,800 টাকা বিয়োগ দিলে আমার এখানে আসে 4,400 টাকা কি আসে আমার সাপ্লাইজ আছে। ওকে, এরপরে আইটেমটা হইলো পরিচালন ব্যয়ের সরঞ্জামের অপচয়। সরঞ্জামের অপচয়, এটা আমরা ক রিকোয়ারমেন্টে নিছিলাম। সরঞ্জাম অপচয় ছিল 16,300 টাকা। সরঞ্জাম অপচয় ছিল 16,300 টাকা। তো যোগ করলে আমার এখানে টোটাল যোগ ফল আসে 1,44,700 টাকা। তো 1,95,400 থেকে 1,44,700 টাকা যদি আমি বিয়োগ দিই, আমার এখানে আসতেছে পরিচালন মুনাফা 50,700। এটা আমার কি বেরোলো
পরিচালন মুনাফা। তো কালারটা একটু চেঞ্জ করে আমি বুঝতে সুবিধা দেবো। এটা হলো আমার পরিচালন মুনাফা। ওকে, পরিচালন মুনাফা থেকে আমরা কি করব, অপরিচালন আয় ব্যয় থাকলে এগুলো আমরা বাদ দেবো। পরিচালন মুনাফার সাথে আমার একটাই আইটেম আছে, বাদ হইল গিয়া, বাদ অপরিচালন খরচ। অপরিচালন খরচ আমার একটাই দেওয়া আছে, অপরিচালন খরচ দেওয়া আছে আমার আহ সুদ খরচ। অপরিচালন খরচ দেওয়া আছে কত, সুদ। তো এখানে আমরা একটু উল্লেখ করে দিই আমাদের কিসের সুদ। আমাদের উপরে ছিল কি সমন্বয়ে প্রদেয় নোটের সুদ, আমরা উল্লেখ করে দিই প্রদেয় নোটের সুদ। এটা এই জিনিসটা আমরা উল্লেখ করে দিই, প্রদেয় নোটের সুদ। আমার প্রদেয় নোটের সুদ দেওয়া আছে কত, 4,000 টাকা। 40,000 টাকার ফুল ধরতে হবে 4,000 টাকা। তো 4,000 টাকা বিয়োগ দিলে আমার এখানে বিয়োগ ফল আসতেছে 46,700 টাকা। এই 46,700 টাকা হলো আমার নিট মুনাফা। এই 46,700 টাকা আমার নিট মুনাফা হলো 46,700 টাকা। ওকে, তো এখানে একটা কথা উল্লেখ করে রাখি, অনেকে পরিচালন মুনাফা কোশ্চেনে চাওয়ার পরও পরিচালন মুনাফা অনেক অঙ্কের মধ্যে চায়, তার মানে অঙ্কটা এইখানেই শেষ হয়ে যাবে। কিন্তু তারা কি করে, পরবর্তী স্টেপ অপরিচালন আয় ব্যয় যেগুলো আছে ওইগুলো বাদ দিয়ে নিট মুনাফা পর্যন্ত অঙ্কটা করে। তো রিকোয়ারমেন্টে যতটুকু চাইছে এতটুকু দেওয়াই কি শ্রেয়। ওকে, তো আমরা দেখালাম এখানে পরিচালন মুনাফা কত, 46,700 টাকা। তো আমরা রিকোয়ারমেন্ট আমরা খ কমপ্লিট করলাম। এখন আমরা চলে যেতেছি রিকোয়ারমেন্ট গতে। বিবরণ টাকা টাকা এটা হলো গিয়ে আমার গ। গ নাম্বার আমরা বলছে আহ, মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় করতে। তার মানে কি সম্পত্তি পাশে আহ, পর্যন্ত আমার করতে বলছে। তো প্রথমে আমরা প্রতিষ্ঠানের নাম লিখি, আরিবা। আরিবা ট্রেডার্স। আরিবা ট্রেডার্স আর্থিক অবস্থা বিবরণী। আর্থিক অবস্থা বিবরণী 2023 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য। ওকে, তো আর্থিক অবস্থা বিবরণী সম্পত্তি পাশ আমার এখানে করতে বলছে। আমার একটা ঘর কাইটা নেই, আমার জন্য বেটার হইব। ওকে, আর্থিক অবস্থা বিবরণী তৈরি করার জন্য প্রথমে আমার কি করতে হবে, স্থায়ী সম্পত্তির পাঁচটা লিখতে হবে। তো আমরা প্রথমে লিখি স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ
অঙ্কটাতে আমার স্থায়ী সম্পদ আহ একটাই দেওয়া আছে কি মাত্র শুধু সরঞ্জাম। হুম সরঞ্জাম সরঞ্জাম আমার দেওয়া আছে 1,50,000 টাকা আমার রেওয়া মিলে সরঞ্জাম দেওয়া আছে। এইখানটা আমি বাদ দেবো। বাদ অবচয় সঞ্চিত অথবা পুঞ্জীভূত অবচয়। অবচয় সঞ্চিতি। তো এখানে আমার মনে রাখতে হইব যদি অঙ্কটা ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে হয় অথবা যদি সমন্বয়ে যদি অবচয় সঞ্চিতি থাকে, তো অবচয় সঞ্চিতি বিগত বছরের এবং নতুন বছরের অবচয় দুইটা যোগ করে কি করতে হবে, স্থায়ী সম্পত্তি থেকে বাদ দিতে হইব। তো আমি লিখি 22,000 যোগ কত 16,300। যোগ দিলাম, আমার এখানে যোগ ফল হইতেছে 38,300। তো এটাই ছিল আমার কি মোট স্থায়ী সম্পত্তি, আর কোনো সম্পত্তি নাই। তো বিয়োগ দিলে এখানে আমার হইতেছে 1,47,700 টাকা হইতেছে আমার কি এখানে সম্পদ। এরপরে হেডলাইন করা দরকার, বিনিয়োগ যেহেতু নাই, করলে হয় না করলে হয়। তো আমরা চলে যেতেছি। এরপর যে হেডলাইনটা আমার দরকার, চলতি সম্পদ। ওকে, চলতি সম্পদ। ওকে, চলতি সম্পদের মধ্যে আমার যে আইটেম গুলো আছে তা আমরা লিখি। সবচেয়ে আহ, নগদ টাকা। নগদ টাকা আমার দেওয়া আছে অঙ্কের মধ্যে 28,700 টাকা। এরপর দেওয়া আছে আমার প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব। হুম অঙ্কের মধ্যে আমার প্রাপ্য হিসাব দেওয়া আছে 30,000 টাকা ডেবিট দিকে। এরপর আমার দেওয়া আছে চলতি সম্পদ অব্যবহৃত। ওকে, তো রিকোয়ারমেন্টে গতে চাওয়া হয়েছিল আমার আর্থিক অবস্থা বিবরণী মোট সম্পদের পরিমাণ। তো আমরা বের করলাম আর্থিক অবস্থা বিবরণী মোট সম্পদের পরিমাণ হইলো 2,62,200 টাকা। তো রিকোয়ারমেন্ট গুলো আমরা আবার একটু দেখি। অফিস সরঞ্জামের অবচয়, বিশদ আয় বিবরণী, নিট মুনাফা, আর্থিক অবস্থা বিবরণী, মোট সম্পত্তি। তো আমার আজকের ইউটিউব চ্যানেলের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।